সমাপ্তির প্রণয় দশম পর্ব। রাজশাহীতে আসার আজ 4 দিন পার হয়েছে। রাত পোহালে পরীক্ষা। সিরাতের চিন্তায় মাথা কাজ করছে না। কি করবে না করবে, মনে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাবে। বই সামনে নিয়ে চেয়ারে বসে পা দোলাচ্ছে। তার চিন্তার মধ্যে আতিয়া বেগম আসেন সিরাতের কাছে। এসে দেখেন সিরাতের চিন্তিত মুখ। আতিয়া এসে তার মাথায় হাত রেখে বলে, এত চিন্তা করছিস কেন? যা হবে ভালোই হবে। তুমি বুঝতে পারছো না এই পরীক্ষা আমাকে কি পরিমাণ প্যারা দিচ্ছে। তুই এত প্যারা নিচ্ছিস কেন? যদি ফেলও করিস তাও কি তোকে তো আর কেউ ধরে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিতে পারবে না। তুমি বুঝতে পারছো না যদি রেজাল্ট খারাপ হয় আমার মান সম্মান থাকবে? ওরে মান সম্মান রে, এত ভাবিস না, মাথা ঠান্ডা করে পড়। আতিয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে যায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে সিরাত যায় সারার ঘরে। সারা তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। সারা তাকে দেখে উঠে বসে। সিরাত তার দিকে গিয়ে বসে। কাল তো তোমার পরীক্ষা, প্রিপারেশন কেমন? পাশ করবা? এত খারাপ ছাত্রীও না আমি, যা তোরা ভাবিস। ভাইয়ার সম্মানটা রেখো। একজন ডাক্তারের বউ হয়ে যদি ফেল টেল করে বসো তাহলেই হলো। হুস, সর বেয়াদব, তোর সাথে কথা বলতে আসাই ভুল। আসতে বলেছে কে? এখান থেকে গেলে তো ভুলেই যাও আমার কথা। বলছিল রোজ রোজ কল দিয়ে কথা বলে তোর নানি। বাদ দে। খাইছিস রাতে? ওষুধও খেয়েছি। ভেরি গুড, ঘুমা এখন। যাই একটু পড়াশোনা করি। সিরাত বেরিয়ে যায়। যাওয়ার পথে সারা বলে, এই শোনো, ফুপি তোমাকে আর আমাকে যেতে বলেছে ওদের বাসায়। কাল তো পরীক্ষা, এই শুক্রবার যাওয়া যায় কি না দেখি। আচ্ছা, মাশরাফি ভাই আসবে নাকি নিতে? আচ্ছা ঘুমা এখন। সিরাত ঘরে এসে পুনরায় চেয়ার টেবিলে বসে। ঘণ্টাখানেক পরে ঘুমানোর প্রস্তুতি নেয়। এর মাঝে তার ফোনটা সশব্দে বেজে ওঠে। রওনাফের নাম্বার থেকে কল এসেছে। রোজ নিয়ম করে দুবেলা ফোন করে। বাপ ছেলে মিলে কথা বলতে বলতে ঘন্টা পার করে দেয়। ছুটির দিনে কোনো ধরা বাঁধা সময় নেই। ছেলে পারলে সারা দিন ফোনের মধ্যে বসে থাকে। সিরাত বিছানায় গিয়ে ফোন রিসিভ করে। ওপাশ থেকে ভেসে ওঠে নাহিলের হাস্যোজ্জ্বল মুখ। হে মাম্মা, কি করছো? এই তো বাবা, ঘুমোতে যাচ্ছিলাম। তুমি কি করছো? আমিও ঘুমাতেই এসেছি। খেয়েছো রাতে? তোমার খাওয়া শেষ? হ্যাঁ। স্কুলে যাচ্ছ প্রতিদিন? হ্যাঁ, আজ স্কুল ছুটি দিয়েছে। সামনের সপ্তাহে পরীক্ষা না, তাই। আচ্ছা, তাহলে মন দিয়ে পড়ো। ভালো রেজাল্ট করলে মাম্মা তোমাকে একটা সারপ্রাইজ গিফট দেবে। ওকে, তুমি চিন্তা করো না, আমার রেজাল্ট ভালোই হবে। খুব কনফিডেন্স দেখছি। বাবা কই তোমার? বাবা কিচেনে আছে, ডাকবো? বাবার কাছে দাও তো ফোনটা। নাহিল ফোনটা নিয়ে কিচেনের দিকে ছোটে। রওনা সকালের রান্নার জন্য সবজি কাটছে। সিরাত যাওয়ার আগেই কাজের লোক বাদ দিয়ে দিয়েছে। সে বাড়ি থাকবে না। একটা বাইরের মানুষ এসে ঘরের কাজ করবে, তার উপর মহিলা, আজকাল বিশ্বাস করা যায় না, তাই বাদ দিয়ে দিয়েছে। রওনককে দেখলে মনে হচ্ছে তার ধ্যান জ্ঞান সব সবজি দিকে, একদিকে তার দিকে যে কেউ উগ্রীব হয়ে তাকিয়ে আছে সে খেয়াল নেই। সিরাত একা একা বকবক করছে। রওনক মাঝে মধ্যে হাঁ করছে। সিরাত তার আচরণে বেজায় বিরক্ত হয়। সে চুপ করে যায়, তবুও বান্দার খেয়াল নেই। এই জামাই, অনেকটাই জোরে বলে সিরাত। রওনক হকচকিয়ে যায়। দ্রুত ফোনের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? চিৎকার করছো কেন? চিৎকার করছি মনের সুখে। চটে যাচ্ছ কেন? ঢং করবেন না, বোঝেন না? কথা বলছি আমি আপনার সাথে, আর আপনার সব ধ্যান ওই সবজির দিকে। রওনক এবার তার ভুল বুঝতে পারে। হাতে ছুরিটা রেখে স্ট্যান্ড থেকে ফোনটা তুলে হাতে নিয়ে বলে, সরি, ধ্যান না দিলে অসাবধানতায় হাত কেটে যেতে পারে, তাই আর কি। কি বলবে এবার বলো? কচু বলবো আপনাকে। তাহলে বলো কচু। রওনক, আপনি মজা করছেন আমার সাথে? আপনি জানেন আমি কত চিন্তায় আছি। এত চিন্তা করে কি হবে? যেমন প্রিপারেশন নিবে তেমনিই পরীক্ষা দিবে। ফাজলামি না,
সত্যি আমার মনে ভয় হচ্ছে, আমার মনে হচ্ছে আমি সব ভুলে যাব, গোলমাল করে ফেলবো। রওনক তার দিকে তাকিয়ে হালকা হাসে, দুষ্টুমির ছলে বলে, হলে গিয়ে মনে করবে প্রশ্নটা আমি। যেমন করে আমাকে নির্ভয়ে ঝাড়ি মারো, সেইভাবে নির্ভয়ে চোখ বন্ধ করে লিখবে, দেখবে পরীক্ষা ভালো হবে। অসভ্য কোথাকার, সব কিছু নিয়ে মজা ভালো না বলে খট করে মুখের ওপর কল কেটে দেয়। একে তো চিন্তায় শেষ, তার উপর অসভ্য লোক তার সাথে মজা নিচ্ছে। এদিকে রওনক একের পর এক কল দিয়ে যাচ্ছে, সিরাত প্রতিবারই কল কেটে দিচ্ছে। রওনকও নাছোড় বান্দা, টানা 11 বার কল দেয়। এরপর সিরাত বিরক্ত হয়ে ফোন রিসিভ করে, বলে, ঢং করতে কল দিচ্ছেন, আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। আমি তো চাচ্ছি, খুব করে চাচ্ছি আমার বউটা আমার সাথে কথা বলুক। নাটক যত, কল দিলে তো ধ্যান জ্ঞান সব সবজির মধ্যে দিয়ে রাখেন, যেন ওর সাথেই সংসার পাতার প্ল্যান করছেন। আমাকে কি দরকার? ভালোই তো আছেন। ভালোই আছি, তাই না? তুমি জানো, ঘুম ভাঙলেই যখন দেখি বুকটা খালি, তখন মনে পড়ে বউ নাই, বউ নাই। আবার ঘুমোতে গেলে দেখি বউ নাই, পাশে একটা কোলবালিশ জড়িয়ে ধরবো, তাও তো আমার বউয়ের মতো নরম না। বউ বউ ঘ্রাণ আসে না, কেমন নিঃস্ব নিঃস্ব লাগে। চোখে একরাশ ব্যাকুলতা নিয়ে রওনক বলে, এত যে বউ বউ করছেন, দিনে কয়বার কল দেন? সকালে কল দিয়ে খালি কি করো, কেমন আছো, পড়ছো, আচ্ছা থাকো, বেরোতে হবে। রাতেও সেম, 2 মিনিট যেতে পারে না, বলেন এখন ঘুমাও, পরে কথা হবে। মনে হয় আমার সাথে কথা বলতে আপনার ভীষণ অনীহা, তাই মনে হয়? ভালো করে চেয়ে দেখেছো? দেখেছি। আমাকে মিস করতেছেন এমন ফিল পাই না। রওনক মুখটা একদম স্ক্রিনের সামনে নিয়ে আসে, বলে, দেখে বলো তো কি দেখতে পাচ্ছ? সিরাত লাজ লজ্জা ভুলে ফট করে স্ক্রিনে চুমু খেয়ে বলে, দেখছি আপনাকে অনেক কিউট লাগছে। তুমি কি মাত্র কিস করলে? কৌতূহলী দৃষ্টিতে বলল রওনক। সিরাত উপর নিচ মাথা নাড়ে, মানে হ্যাঁ। রওনকের মুখে হাসি ফুটে ওঠে, হাসিটা ছিল ম্লান। আপনাকে কেমন নির্জীব লাগছে, এত শান্ত, আপনাকে ভালো লাগে না। তুমি চলে এসো, আবার সজীব হয়ে যাব। আপনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে না একা একা সব কিছু সামলাতে? তুমি হয়তো ভুলে যাচ্ছ, একটা সময় এই সমস্ত কিছু একাই সামলেছি। তখন অবশ্য একটা সংসার ছিল না, 2 কামরার একটা ঘর ছিল। তুমি আসতেই তার সংসারের রূপ নিয়েছে। আগের কথা বাদ দিন, তখন আপনি একা ছিলেন। এখন তো আর একা নন, আপনি আমি নাহিল মিলে আমরা হয়ে গেছি। রওনক হাসে, তার মুখে তৃপ্তির হাসি। মেয়েটা কত সহজে সব কিছু মানিয়ে নিয়েছে, কত সহজে বলেছে আগে সব বাদ, চাইলেই বাদ দেওয়া যায়। তার পুরো জীবন থেকে 26টা বছর বাদ দিতে পারলেও মাঝে 7টা বছর কখনোই বাদ দিতে পারবে না। এই 7টা বছর তার জীবনের সবচেয়ে কঠিন সময়। শোনেন, এখন এসব রাখেন, অনেক রাত হয়েছে, এখন ঘুমোন। সকালে তো হসপিটালও যেতে হবে, বাকিটা সকাল সকাল উঠে করবেন। এখন ঘুমান, রাখছি, হ্যাঁ? রওনক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার চোখ ভিন্ন কিছু বলছে। কি হলো, কথা বলেন। রাখবো? সিরাতের দিকে তাকিয়ে আকুলতা ভরা দৃষ্টিতে বলে, পাখি, আই ব্যাডলি মিস ইউ সোনা। সিরাত তার কথায় হাসে। লোকটার এমন আদুরে সম্বোধনে সে প্রতিবারই গলে যায়। লোকটা এতটাই আদুরে যে কেউ না চাইলেও তার মায়ায় পড়ে যাবে। আমিও আমার জামাইকে একটু আধটু মিস করছি। রওনকের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। রওনক তার থেকে দৃষ্টি সরিয়ে নেয়, বলে, ঘুমাও, আর চিন্তা করবে না একদম। পরীক্ষা যেমনই হোক, তোমাকে কেউ কিছু বলবে না, যা পারবে ঠান্ডা মাথায় লিখবে। আচ্ছা, রাখছি, শুভরাত্রি। পরদিন খুব ভোরে ঘুম ভাঙে সিরাতের। সে উঠে হাত মুখ ধুয়ে যা যা পড়েছে সব রিভিশন দিচ্ছে। আতিয়া আজ নিজে হাতে সিরাতকে খাইয়ে দিয়েছে। 9টার দিকে সিরাত কলেজ ড্রেস পরে রেডি হয়ে নিয়েছে, ঘরে সবার থেকে দোয়া নিয়েছে, পরীক্ষা দিতে বের হবে। যাওয়ার আগে কল লাগায় কাঙ্ক্ষিত ব্যক্তির ফোনে। ফোন ধরতেই রিসিভ হয়। সিরাত ফোনটা ড্রেসিং টেবিলের উপর রেখে দেয়। স্ক্রিনে ভেসে ওঠে বাবা ছেলের হাস্যোজ্জ্বল মুখ। কলেজ ড্রেস পরিহিত মাকে দেখে নাহিল উচ্ছ্বাসের সাথে বলে,
মাম্মা তোমাকে খুব প্রিটি লাগছে। সিরাত ক্রস বেল্ট ঠিক করতে করতে বলে, আগে কখনো দেখোনি বুঝি? দেখেছি তো, তখন তো মাম্মা ছিলে না, এখন তো মাম্মা মাম্মা লাগে। নাহিলের কথায় সিরাত হেসে ফেলে। বাপের মতো ছেলেটাও মায়ায় ভরা। সিরাত বলে, বাবা আমি এখন বের হব, আজ পরীক্ষা না, তুমি দোয়া করবে মাম্মার জন্য, ঠিক আছে? ঠিক আছে, মন দিয়ে পরীক্ষা দিও। রওনক নাহিলের থেকে ফোন নেয় নিজের কাছে। সিরাত তাকে বলে, দোয়া করবেন, পরীক্ষা দিতে যাচ্ছি, ভালোভাবে পরীক্ষা দাও, কোনো প্রেশার নেবে না, ঠান্ডা মাথায় লিখবে, বাসায় এসে কল করবে, ঠিক আছে? আচ্ছা রাখছি, এসে কল দেব। প্রথম দিন সিরাতকে নিয়ে যায় আরাফাত শিকদার, আজমল শিকদার দুজনে। গেট থেকে তাদের বিদায় জানিয়ে ভেতরে প্রবেশ করে। চারিদিকে সব নতুন নতুন মুখ, পরিচিত কাউকেই দেখছে না। অনেক খোঁজাখুঁজির পর তার সিট পায়। তার পরের বেঞ্চ পেছনে চৈতি, তাদের থেকে 2 বেঞ্চ পেছনে ইলা। বেচারি একা পড়ে গেছে। সময় মতো ঘন্টা বাজে, দুজন শিক্ষক আসেন, খাতা দেন। প্রশ্ন হাতে পাওয়ার পর যত দোয়া দরুদ পাত্য সব পড়ে ফেলেছে। মানুষ বিপদে পড়লে সৃষ্টিকর্তাকে মনে প্রাণে স্মরণ করে, এর আগে খবর থাকে না। প্রশ্ন মোটামুটি সহজই হয়েছে। একে একে 3 ঘন্টা পার হয়। শেষ ঘন্টা পড়তেই পরীক্ষা শেষ হয়। একে একে শিক্ষার্থীরা বের হয় হল থেকে। সিরাত গেট পার করে এদিক সেদিক তাকাতেই চোখে পড়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়ানো রামিমকে। সে রামিমের দিকে এগিয়ে যায়। রামিম তাকে দেখে গাড়ির দরজা খোলে। পরীক্ষা কেমন হয়েছে? সিরাত সিটে হেলান দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, খারাপ না, যতটা ভাবছিলাম, বাকিটা আল্লাহ ভরসা। শুধু শুধু টেনশন করিস। রামিম পকেট থেকে সিরাতের ফোনটা হাতে দিয়ে বলে, ধর, ভাইয়াকে কল দে, 12টা থেকে কল দিয়ে পাগল বানিয়ে ফেলেছে। কখন যাবি, এখনও বের হচ্ছিস না কেন, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবে, হ্যান ত্যান। হুফ, বাসায় যেয়ে দেব। সিরাত বাসায় ফেরার পর থেকে একজন ওকে পাগল করে দিচ্ছে। সবার এক কথা, পরীক্ষা কেমন হয়েছে, হল কেমন গিয়েছে। সারা নিজের ঘরের জানলার কাছে বসে আছে, মনটা তার ভার। আজ সব কিছু ঠিক থাকলে সেও পায়ে হেঁটে পরীক্ষা দিতে যেত। মাহিরাও পরীক্ষা দিত। একদিনে সব এলোমেলো হয়ে গেল। অ্যাক্সিডেন্টের পর যখন বাসায় ফিরেছে, তারপর থেকে কোনো ফ্রেন্ডের সাথেই যোগাযোগ করেনি। ওরা কল দিয়েছে, দেখতে এসেছে, সারা বিশেষ একটা গুরুত্ব দেয়নি। এতে তার কষ্ট বাড়বে বই, কমবে না। শুক্রবার, আজ মাশরাফি আসবে সারা ও সিরাতকে নিতে। মাশরাফির পা ঠিক হয়ে গেছে, তবে বেশি হাঁটলে বা পায়ে বেশি প্রেশার পড়লে সেদিন ব্যথা হয় খুব। সাইরা বেগম সারাকে গুছিয়ে দিয়েছেন। সিরাত নিজের ঘরে তৈরি হচ্ছে। ইয়াস ও ইনান মায়ের কাছে ঘ্যান ঘ্যান করছে যাওয়ার জন্য, কিন্তু আতিয়া তাদের যেতে দেবে না। মাশরাফি সিরাত বারবার বললেও তার একই কথা, গিয়ে দুজন ঝগড়াঝাটি করবে, কাউকে শান্তিতে থাকতে দেবে না। সকাল 10টার দিকে তারা বেরিয়ে পড়ে শেখ বাড়ির উদ্দেশ্যে। সিরাত ও মাশরাফি মিলে সারাকে গাড়িতে তোলে। টুকটাক কথাবার্তার মধ্যে দিয়ে তারা পৌঁছে যায় শেখ বাড়ি। বাড়ির সদর দরজা পার হতেই মনিরা বেগম এসে জাপটে ধরে সারাকে। সারাকে দেখেই তার টান পড়া ক্ষত আবার তাজা হয়ে ওঠে। সারা ও সিরাত দুজনে মিলে তাকে সামলায়। গল্প গুজবের মধ্যে দিয়ে তারা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে। অ্যাক্সিডেন্টের পর আজ প্রথমবার সারা পা রেখেছে এই বাড়িতে। একা একা চেয়ার ঘুরিয়ে দেখছে সব। মাহিরার কবরটা এখনও দেখা হয়নি, সে দেখতে চায়, তবে সিরাত নেই, সে ফুপির সাথে রান্নাঘরে। ঘুরতে ঘুরতে ড্রয়িং রুমে থামে। তখন সিঁড়ি বেয়ে নামছে মাশরাফি। সারাকে দেখে তার কাছে এসে বলে, এভাবে ঘুরছিস কেন? খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিলে তো পারিস। আজ কত ধকল গেছে তোর ওপর। ভাইয়া, রুমে একা একা ভালো লাগছে না, আপু রান্নাঘরে যেতেও নিষেধ করেছে। তো কি করবি এখন? সারা একটু চুপ থেকে এরপর অনুরোধের সুরে বলে, ভাইয়া আমাকে একটু মাহিরার কবরের কাছে নিয়ে যাবেন? এখন? একটু নিয়ে যান, একবারও দেখিনি এখনো পর্যন্ত। মাশরাফি ভাবে, তারপর সারার হুইল চেয়ার ঘুরিয়ে বাগানের দিকে যায়। বাগান পর্যন্ত আসতেই থামতে হয় তাদের। সামনের অংশটুকু উঁচু নিচু আর গাছপালায় ভরা।
আর তো যাওয়া যাবে না। মাশরাফির কথা শুনে সারার মুখ ভার হয়ে যায়। কিছু সময় চুপ থেকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দূরের কবরটার দিকে। আজ সুস্থ থাকলে সে গিয়ে ঝাঁপিয়ে পড়তো। এমন ভাগ্য তার, চোখ দিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারছে না। মলিন মুখে বলে, আচ্ছা তাহলে বাসায় নিয়ে চলুন। দেখবি না? আর তো যেতে পারবো না, চোখ দিয়ে দেখেছি, এতেই হবে। মাশরাফির মনটাও খারাপ হয়ে যায়। মেয়েটার সাথে এমন হওয়াটা কি খুব দরকার ছিল? সে নিজের মন মস্তিষ্কের সাথে কিছু সময় লড়ে, এরপর সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে সারাকে রেখে ঘরের ভেতরে যায়, গিয়ে বড় একটা পলিথিন নিয়ে ফিরে আসে। সেটা নিয়ে মাহিরার কবরের সামনে বিছিয়ে দেয়। আবারও ফিরে এসে সারার কাছে বলে, চল তোকে দেখিয়ে নিয়ে আসি। কিভাবে? চেয়ার তো আর যাবে না, লাগবে না। তাহলে? মাশরাফি সারার ঘাড়ে হাত রাখে, হাঁটুর নিচে হাত দিয়ে তুলে নেয় তাকে। সারা তার কাজে হকচকিয়ে যায়। পড়ে যাওয়া থেকে বাঁচতে এক হাতে মাশরাফির গলা আঁকড়ে ধরে। মাশরাফি এনে তাকে মাহিরার কবরের সামনে পেতে রাখা পলিথিনের ওপর বসিয়ে দেয়। পাশে সেও বসে। সারা একটা দীর্ঘশ্বাস ফেলে, এক হাত বাড়িয়ে মাথার দিকের মাটি ছুঁয়ে দেখে। ভেসে ওঠে পুরনো স্মৃতি। চোখ দুটো আস্তে আস্তে ভিজে ওঠে। তার কথা আটকে গেছে, শব্দ বের হচ্ছে না কোনো। মাশরাফি ভাই? দীর্ঘ সময় নীরবতা কাটিয়ে বলে ওঠে। মাশরাফি এত সময় বোনের স্মৃতিতে ডুবেছিল। সারার ডাকে সংবিত ফেরে, ঘুরে সারার দিকে তাকায়। মারা যাওয়ার পর আপনি কি ওকে দেখেছিলেন? মাশরাফির চোখ ছলছল করছে, গলা ভার হয়ে আসছে। মুখে কোনো জবাব দেয় না, শুধু মাথা নাড়িয়ে না বোঝায়। কেউ আমাকে একটাবারও বলেনি ওর কথা। আপনি না বললে কতদিন যে এই ধোঁয়াশায় রাখতো সবাই কে জানে। মাশরাফি সারার কথায় কোনো জবাব দেয় না, তার দৃষ্টি সামনের দিকে। একটা দুর্ঘটনা সব পাল্টে দিয়েছে। আমাদের পরিবারটা হাসি কেড়ে নিয়েছে, তোকে অচল বানিয়ে রেখেছে। বলতে পারেন কেন এমন হলো আমাদের সাথে? মুরব্বীরা বলে যা হয় ভালোর জন্য হয়। এতে কি ভালো ছিল? কেন হলো আমাদের সাথে এরকম? এ কথার কোনো জবাব নেই তার কাছে। সে নিজেই এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে। শান্ত হ, শরীর খারাপ করবে তোর। বাসায় চল, এখানে থাকলে আরও ভেঙে পড়বে। যাব না আমি, কাতর স্বরে বলল সারা। চল, জেদ করিস না। ওর এখানে থাকতে কষ্ট হচ্ছে তাই না মাশরাফি ভাই? আমরা তো সব সময় সব জায়গায় একসাথে থাকতাম, একসাথে যেতাম। তাহলে আজ ও এখানে একা কেন? পাশে তো আমারও থাকার কথা, তাই না? সারার স্বর কাতর শোনালো। পাগলামি করিস না, ঘরে চল প্লিজ, থাকি না একটু। মাশরাফি আর তার কথায় কান দেয় না। সে সারাকে তুলে নিয়ে হাঁটা দেয়। সারার চোখের জল বাঁধ ভাঙে। মাশরাফি তাকে সোজা নিয়ে নিচে তলার গেস্ট রুমে দিয়ে আসে। বিছানায় নামিয়ে দিয়ে তার সোজাসুজি ফ্লোরে বসে। দু হাত হাতের মুঠোয় নিয়ে বলে, কেন হয়েছে তাতে কি ভালো মন্দ আছে কি না জানি না, তবে এটা আমাদের ভাগ্যে ছিল, তাই হয়েছে। চাইলেও তা আমরা বদলাতে পারবো না। এখন এইসব ভেবে পাগলামি করলে হবে? ও তো আমাদের মাঝে থাকলে পারত, ওকে কেন নিয়ে গেল? ওর হায়াত ওইটুকুই ছিল, তাই হায়াত ফুরোতেই চলে গেছে। সারা ও মাশরাফি দুজন দুজনের সাথে কষ্ট ভাগাভাগি করে নেয়। বিধাতার খেলা তারা কেবল গুটি মাত্র। যে গুটিকে যেভাবে চালা হবে তাকে সেইভাবেই চলবে। আয়ু ফুরালেই সে বাদ পড়ে এই খেলা থেকে। সেদিন রাতে থেকে পরের দিন তারা চলে আসে বাড়িতে। সিরাতের পরীক্ষা, এর মাঝে এভাবে ঘুরে বেড়ানো ঠিক না, তাই তারা পরের দিনই চলে এসেছে। একে একে পরীক্ষা প্রায় শেষ, আর মাত্র একটা পরীক্ষা বাকি, এরপরই সিরাত মুক্ত। শেষ পরীক্ষাটা দিতে গিয়েছে ইশতিয়াকের সাথে। এতদিন কাজকর্মের জন্য সিরাতের সাথে যেতে পারেনি, আজ ছুটি পেয়েছে তাই চলে এসেছে। একে একে 3 ঘন্টা
পরীক্ষা দিয়ে বের হওয়ার পর নিজেকে কেমন স্বাধীন মনে হচ্ছে তার। এখন বেশ কয়েক মাস শান্তিতে ঘুরবে ফিরবে, কেউ কিছু বলতে পারবে না। বন্ধুরা সবাই মিলে গোল হয়ে বেশ খানিকক্ষণ আড্ডা দিয়ে গেট থেকে বের হয় একে একে। সবাই বিদায় নেয়, আশেপাশে তাকিয়ে পরিচিত মুখ খুঁজতে থাকে। হঠাৎ নজরে আসে বহু কাঙ্ক্ষিত দুটো মুখ। তাদের দেখে সিরাতের মুখের হাসি চওড়া হয়ে ওঠে। নাহিল ছুটে মায়ের কাছে এসে কোমর আঁকড়ে ধরে মুখ গুজে দেয় পেটে। অনেক দিন বাদে মা গন্ধটা পাচ্ছে। গভীর আবেশে তা নিজের মধ্যে টেনে নেয়। সিরাতও তার মাথায় মমতার হাত বুলিয়ে দেয়। সিরাত নাহিলকে জড়িয়ে এগিয়ে যায় রওনাফের কাছে। রওনাফ এক দৃষ্টিতে তার দিকে চেয়েছিল। তার চাহনিতে ছিল ভিন্ন কিছু। সিরাত কাছাকাছি গিয়ে তার এক বাহু জড়িয়ে ধরে। রওনাফও তার অর্ধাঙ্গিনীকে এক হাতে জড়িয়ে ধরে। পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, খারাপ না। যাক, অবশেষে তুমি মুক্ত হলে। একদম। তাহলে চলো বাড়ি যাওয়া যাক। চলেন। সিরাত ও নাহিল গাড়ির পেছনের দরজা খুলে উঠে বসে। নাহিল সিরাতের গা ঘেঁষে বসে আছে। রওনাফ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। সারা রাস্তায় পেছনের দুজন গল্প করতে করতে বাড়ি ফেরে। বারবার মিররে সেই দৃশ্য দেখে চোখ জুড়ায়। একসাথে তিনজনকে সদর দরজা দিয়ে ঢুকতে দেখে ড্রয়িং রুমে বসা সারা উচ্ছ্বাসে চিৎকার দিয়ে ওঠে। সিরাত হঠাৎ এমন চিৎকারে হকচকিয়ে যায়। সামনে তাকিয়ে সারাকে নজরে আসে। এভাবে চিৎকার করে কেউ? ভয় পেয়ে গেছি। সারা সিরাতের কথায় মুখ ভেঙচি কেটে বাড়ির অন্যদের ডাকে। রান্নাঘর থেকে আতিয়া ও মিথিলা বেরিয়ে আসে। আব্বু, তোরা কখন আসলি? সোফায় বসা রওনাফ জবাব দেয়, এসছি অনেকক্ষণ। তোমার মেয়েকে আনতে গেলাম, সেখান থেকে মাত্র আসলাম বাড়ি। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। বস, তোদের জন্য ঠান্ডা কিছু ব্যবস্থা করে। এখন কিছু লাগবে না, তুমি একটু পানি দাও, রুমে গিয়ে ফ্রেশ হব, শরীর ম্যাজ করছে। মিথিলা তাদের পানি এনে দেয়। খেয়ে লাগেজ নিয়ে নিজের ঘরের দিকে যায় রওনাফ। যাওয়ার আগে সিরাতকে উদ্দেশ্যে বলে, রুমে এসো, ফ্রেশ হতে হবে, নাহিলকেও নিয়ে এসো। সিরাত নাহিলকে নিয়ে তার পিছন ঘরে যায়। লাগেজ থেকে কাপড় বের করে নাহিলের হাতে ধরিয়ে দেয়। নাহিল ওয়াশরুম থেকে বের হলে রওনাফ বলে, বাবা তুমি দাদুর ঘরে গিয়ে রেস্ট নাও। বাবা একটু মাম্মার সাথে থাকি, মাম্মা ফ্রেশ হবে, তুমি যাও, মাম্মা ফ্রেশ হয়ে তোমার কাছে যাবে। বাবার বাধ্য ছেলে নাহিল, তাই আর কথা বাড়ায় না। সে নীরবে ঘর ছেড়ে বেরিয়ে যায়। রওনাফ এগিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। সিরাত তা দেখে বলে, ওকে পাঠিয়ে দিলেন কেন? শোনোনি কেন পাঠিয়েছি? শুনেছি, তবে এখন তো আপনি যাবেন গোসলে, আপনার তো অনেক সময় লাগে। ততক্ষণ থাকতো আমিও ততটুকু সময় রেস্ট নিতাম। কতদিন পর এসেছে ছেলেটা, গল্প করার অনেক সময় পাবে। এখন গোসল করতে হবে। ধুলোবালিতে গা চিটচিট করছে। আপনার চিটচিট করলে আপনি যান না, আমাকে কেন টানছেন? কারণ তুমিও গোসলে যাবে। আমি পরে যাব, আপনি যান এখন। রওনাফ কোনো কথা না বলে কাপড় থেকে তার ও সিরাতের কাপড় বের করে বলে, আমি একা না, তুমিও যাবে আমার সাথে। সিরাত তার কথা শুনে আঁতকে উঠে বলে, মানে? রওনাফ এগিয়ে সিরাতের খুব কাছে চলে আসে। এক হাতে কোমর জড়িয়ে ধরে মিশিয়ে নেয় দুটো শরীর। বলে, মানে খুবই সোজা, তুমিও যাবে আমার সাথে গোসলে। সিরাত তার বুকে হাত দিয়ে দূরে ঠেলতে থাকে। দুজনের মাঝে দূরত্ব সৃষ্টি করতে চায়। রওনাফ ঘোর লাগা চোখে তার দিকে চেয়ে শক্ত করে আঁকড়ে ধরে বলে, এত ছটফট করছো কেন? সিরাত তার কাজ বহাল রেখেই বলে, আমি আপনার সাথে যাব না। তো কার সাথে যাবে? কারোর সাথে না, আমি একা একাই গোসল করব। নো পাখি, আমার সাথে গোসল দেবে, এমন কি কাপড়ও চেঞ্জ করবে? ছি, জঘন্য নোংরা লোক। লাজ শরম কিছু না থাকতে পারে আপনার, আমার তো আছে। রওনাফ তার কথায় হেসে বলে, এই জঘন্য লোকের সাথেই তো কত কিছু মিছু করো, তখন ছি মনে হয় না? আর এখন সামান্য গোসল করতে বলতে নোংরা? নিজের স্বার্থ মিটে গেলেই ছি। ছাড়েন আমাকে, যাব না আমি, তুমি যাবে আমার সাথে, তোমার ঘাড়ও যাবে। তার কথা শেষ করতে এক হাতে কাপড়, অন্য হাতে তাকে ঘাড়ে তুললে নিয়ে হাঁটা দেয় ওয়াশরুমের দিকে রওনাফ। সিরাত সমানে তার পিঠে কিল ঘুষি দিয়ে যাচ্ছে। রওনাফ তাকে নিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা লক করে দিয়ে তাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দেয়।
আপনি শুনতে পাননি আমি আপনার সাথে গোসল করব না? রওনক দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে বলে, শুনেছি তোমার আমার সাথে গোসল করতে হবে না, আমিই করব তোমার সাথে গোসল। লাস্টের কথাটা টেনে টেনে বলে রওনক। সিরাতের মুখটা কাঁদো কাঁদো হয়ে আসে। এতদিন পর লোকটার এমন রূপে সামনে দাঁড়াতে তার একটু অস্বস্তি হচ্ছে। রওনক এগিয়ে এসে শাওয়ার অন করে দেয়। ঝুপঝাপ করে পানি এসে ভিজিয়ে দেয় দুজনের শরীর। ঠান্ডা পানির স্পর্শে এসে শরীর শিরশির করে ওঠে সিরাতে। সামনে এক উন্মাদ পুরুষ, সাথে ঠান্ডা পানি তার শরীরে মৃদু কম্পনের সৃষ্টি করে। এই কম্পন ঠান্ডার কারণে নাকি অন্য কারণে তা সে জানে না, তবে সে কাঁপছে। বৃষ্টির মতো ঝড়ের পানি পড়া পানিতে সাদা কলেজের ড্রেস পরিহিত সিরাত ভিজে একাকার। ভেজা শরীর অবস্থায় নারীর সত্তাকে যেন দ্বিগুণ আকর্ষণীয় লাগছে রওনকের কাছে। রওনকের গলার খাড়া নামে, মোহগ্রস্ত হয়ে এগিয়ে যায় আবেদনময়ী নারীর সান্নিধ্যে। সিরাত তাকে দেখে আতঙ্কিত হয়। সে দেওয়ালের সাথে সিটিয়ে যেতে থাকে। অন্যদিকে রওনক দূরত্ব মিটিয়ে এক ঝটকায় তাকে ঘুরিয়ে দেওয়ালের সাথে মিশিয়ে দেয়। পিঠের ওপরে পড়ে থাকা চুলগুলো এক হাতে সরিয়ে কাঁধে মুখ ডুবিয়ে দেয়। সিরাতের শরীর পুনরায় কেঁপে ওঠে। রওনক সেটায় টুকরো টুকরো চুমুতে ভরিয়ে দিতে থাকে। সিরাতের মুখ থেকে কথা বের হয় না, তবু বহু কষ্টে গলা বেদ করে বলে, সরুন না। কাঁধে নাক ঘষে বলে, না, অস্বস্তি হচ্ছে আমার। হোক, ঠিক হয়ে যাবে কলিজা, খুব অশান্তি লাগছে, একটু শান্তি দাও, পাগল হয়ে যাচ্ছি। তার কথায় সিরাতের কণ্ঠ রোধ হয়ে আসে। ভেজা শরীরে সিরাতকে খুব কাছ থেকে অনুভব করে রওনক। নারীর দেহের সংস্পর্শে এসে মস্তিষ্ক ছলকে ওঠে। শুকনো ঢোক গিলে সে এক হাত বাড়িয়ে জামার পেছনের দিকে চেন টেনে উন্মুক্ত করে দেয় পৃষ্ঠদেশ। মুখ নামিয়ে পুরো পিঠে নাক ঘষে ঘষে মেয়েলি শরীরের সুবাস নিতে থাকে। মাতাল করা পরিচিত সুবাস পেয়ে বিক্ষিপ্ত মন শান্ত হয়। তার এই পাগল করা আলতো স্পর্শগুলো নারী সত্তাকে কাবু করতে শুরু করে। সিরাত নিজেকে সামলাতে না পেরে সামনে ঘুরে যায়। আকস্মিক ঘুরে যাওয়ায় রওনক একটু ভড়কায়। নিজেকে সামলে নিয়ে তার মুখের দিকে তাকিয়ে দেখে, চোখে ভয়, ঠোঁটে কম্পন স্পষ্ট। রওনক সিরাতের অবস্থা দেখে দুষ্টু হাসে। পুনরায় এগিয়ে আসে সিরাতের দিকে। কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই ঝাঁপিয়ে পড়ে মেয়েলি অধর যুগলের ওপর। গভীর আশ্লেষে টানতে থাকে সেই অধরের সুধা। বহুদিনের তৃষ্ণার্ত পুরুষটি যেন সবটুকু তৃষ্ণা ঢেলে দিচ্ছে সেথায়। অন্যদিকে এক হাত কামিজে গলিয়ে প্রবেশ করে মেয়েলি সংবেদনশীল স্থলে। আস্তে আস্তে হাঁটু মুড়ে বসে পড়ে তার সামনে। উদরে অংশে কাপড় সরিয়ে সেটাই মুখ ডোবায়। সিরাত এবার দ্বিগুণ হারে কাঁপতে থাকে। দুহাতে ঠেলে সরাতে চায় পুরুষটিকে, কিন্তু পুরুষটি আজ যেন পণ করেছে, 1 ইঞ্চিও সরাতে পারে না। শরীরের ওপর চলতে থাকা মিষ্টি অত্যাচার নারী সত্তাকে ক্রমশ কাবু করে ফেলেছে। এক পর্যায়ে সিরাত হাত উঠিয়ে নিয়ে আসে রওনকের কাঁধে, খামচে ধরে মাথার ভেজা চুল। উন্মাদ পুরুষটি হালাল নারীর এমন সাড়া পেয়ে আর উন্মাদ হয়ে ওঠে। সিরাতের থেকে একটু দূরত্ব সৃষ্টি করে এক হাতে তার কোমর জড়িয়ে রেখে অন্য হাতে শার্টের বোতামগুলো খুলে একটানে তার শরীর থেকে আলাদা করে ফেলে। আবারও ঝাঁপিয়ে পড়ে নাহিদ দেহে মাঝে। শরীরে জড়ানো কামিজ কাঁধ গলিয়ে নিচের দিকে নামাতে গেলে সিরাত বাধা দেয়। পুরুষটি এতে ক্ষিপ্ত হয়ে ওঠে। পুনরায় একই কাজ করতে গেলে সিরাত বলে, প্লিজ এখানে না। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে রওনক বলে, ওকে। বাক্য ব্যয় না করে আবারও কাঁধে তুলে নেয় সিরাতকে। রুমে এসে বিছানার উপর এক প্রকার ছুঁড়ে ফেলে। সিরাত হালকা ব্যথা পেলেও কিছু বলে না। এই মুহূর্তে তাকে কিছু বলা মানে পাগলকে খেপিয়ে দেওয়া। রওনক ব্যস্ত পায়ে এগিয়ে যায় বিছানার দিকে। একে একে শরীর আবরণ উন্মুক্ত হয়। সিরাত আর তাকে আটকায় না, নীরবে
পাগল পুরুষের পাগলামি শুয়ে নেয়। একটা সময় পুরুষটা শান্ত হয়ে যায়, নারীর দেহের ওপর লেপ্টে থাকে। সময়ের ধ্যান দুজনের কারোরই নেই। সিরাত শান্ত চোখে সিলিংয়ের দিকে চেয়ে থাকে। সে কি কখনো ভেবেছিল এই পুরুষ হঠাৎ করে দমকা হওয়ার মতো উড়ে এসে তার সাথে জুড়ে যাবে? মনে পড়ে যায় গত 2 দিন আগের কথা, যখন রাতে প্রায় 1:30, গভীর ঘুমে আচ্ছন্ন সিরাত ফোনের কর্কশ শব্দে জেগে যায়। ফোনে স্ক্রিনে ভেসে ওঠে হালাল পুরুষের নাম্বার। রিসিভ করে কানে ধরতেই ভেসে আসে পুরুষালী ঘোল লাগা কণ্ঠ। জ্বরের ঘোরে কত আকুতিই জানিয়েছে তার ইয়াত্তা নেই। কণ্ঠে ছিল আকুতি, শব্দে ছিল অভিমান। একটা পূর্ণবয়স্ক পুরুষের এমন বাচ্চামো আচরণ মনে পড়তেই সিরাত মুখে হাসি ফুটে ওঠে। সে ভাবনার মাঝে হাত বুলিয়ে চলে পুরুষটির মাথায়। পুরুষটি ঘুমে না সজাগ তা বোঝার উপায় নেই, কোনো সাড়া নেই। শরীর কি বেশি খারাপ লাগছে? ক্লান্ত গম্ভীর পুরুষালী কণ্ঠে বলে ওঠে রওনক। তার কথায় সিরাতের ধ্যান ভঙ্গ হয়। মুচকি হেসে বলে, না ঠিক আছি, আপনি উঠবেন না? একটু পর ফ্রেশ হয়ে পেনকিলার নিয়ে নেবে। নেব। শোনেন না, বেলা গড়িয়ে যাচ্ছে, সবাই কি ভাববে বলেন? এভাবে ঘরের দরজা আটকে বসে আছি। রওনক সিরাতের বুকের মাঝে আরেকটু চেপে গিয়ে বলে, সবাই তোমার মতো নির্বোধ না, তারা বুঝবে কেন দরজা আটকে বসে আছো। চিন্তা করো না, বিশ্রাম নাও, তোমার শরীর অনেক ক্লান্ত। বসার ঘরে বাড়ির সকল পুরুষ আড্ডা দিচ্ছে। বাড়ির মহিলারা পিঠে বানাতে ব্যস্ত। সিরাতও সেটায় উপস্থিত হয়, মাথায় ওড়না জড়ানো, গায়ে পেঁচানো মোটা শাল। শীতের কাঁপুনি উঠে গেছে তার। মিথিলা তাকে দেখে বসার জন্য জায়গা তৈরি করে দিয়ে বলে, সেই কখন থেকে তোমার জন্য বসে আছি, এতক্ষণে আসার সময় হলো? সিরাত আমতা আমতা করে বলে, আসলে ঘুমিয়ে পড়েছিলাম তাই। আচ্ছা বুঝেছি, এখন বসো, হাতে হাতে একটু পিঠেগুলো কেটে দাও তো। ছোট কাকি ভাজছে, সাথে রান্নাও চড়িয়েছে, একা একা সামলে উঠতে পারছে না। তুমি কাকির কাছে যাও, এখন তো অল্প কিছুই আছে, আমি করে নেব। মিথিলা সব সাজ সরঞ্জাম সিরাতের হাতে ধরিয়ে দিয়ে উঠে যায়। তার যাওয়ার পথে সিরাত জিজ্ঞেস করে, আম্মু কই ভাবি? আম্মু শরীরটা তেমন ভালো না, প্রেশার বেড়ে গেছে, তাই ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। সিরাত নিজের মধ্যে একটা ইতস্তত বোধ করে। তারা দুজন মিলে সব করছে, আর সে এক ধাড়ি মেয়ে হয়ে ঘরের দরজা আটকে বসেছিল। সেও গুছিয়ে বসতে বসতে বলে, আমাকে ডাক দিতে, তাহলে তো আগেই আসতে পারতাম। মিথিলা তার দিকে তেরছা চোখে তাকিয়ে বলে, হ্যাঁ ভাইয়া ছিল ঘরে, কিভাবে ডাকতাম। বাদ দাও, এখন তো এসেছো, এখন করে দিলেই হবে। মিথিলা চলে যায়। সিরাত বাকি পিঠাই নকশা তোলে। পিঠা ভেজে প্লেটে সাজিয়ে দিয়ে আসে বসার ঘরে। বসার ঘরে তখন গল্পে মশগুল। তাদের আলোচনার মূল বিষয়বস্তু ব্যবসা সম্পর্কীয়। বর্তমানে আজমল শিকদারের শরীরটা তেমন ভালো যাচ্ছে না, তাই সে অফিসে তেমন যাতায়াত করে না। মাঝে মধ্যে খুব বেশি দরকার হলে তবেই যায়। আব্বু রাবেয়া বলছিল কদিন গিয়ে ওদের ওখান থেকে একটু ঘুরে আসতে। রওনক বলে, আমিও ভাবছি যাব, কিন্তু এত দূরের পথ শরীর সায় দেবে কি? বাড়ির গাড়িতে যাবা, ধীরে সুস্থে যাবে। ও অনেক রিকোয়েস্ট করেছে যেন যাও তুমি। আমি একা কেন, তোরাও চল, 2 দিন ঘুরে আসলি, এরপর না হয় ঢাকায় ব্যাক করবি। এখন হবে না আব্বু, ছুটি নেই। লাস্ট 3-4 মাসে কতগুলো ছুটি নেওয়া হয়েছে তা তো তুমি জানোই। তুমি যাও, আমি তোমাকে ওদের ওখানে রেখে ঢাকায় যাব। দেখি কি করা যায়। কবে যাবি ঢাকায়? এই তো পরশুদিন যাব। তুমিও গুছিয়ে রেখো সব, তোমাকে রেখে তবেই যাব। আচ্ছা, সে যাব না হয়। রাতের খাওয়া শেষে যে যার ঘরে যায়। সিরাত আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। এর মাঝে রওনক ঘরে প্রবেশ করে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো সিরাতের উদ্দেশ্যে বলে, আমরা আগামী পরশু ঢাকা ব্যাক করছি, সেইভাবে সব গুছিয়ে রাখবে। সিরাত ঘুরে তার দিকে তাকিয়ে বলে, মানে আজই তো কেবল পরীক্ষা শেষ হলো। এসেছিলে তো পরীক্ষা দিতে, কথা ছিল কি পরীক্ষা শেষেই ঢাকা ফিরবে। পরীক্ষা শেষ, এখন চলে যাবে? এটা কেমন কথা? পরীক্ষা শেষ যাব বলেছি,
বলে একদিনের মাথায় যেতে হবে? ভাবলাম একটু নানু বাড়ি যাব। নানুও বারবার বলেছে, নানুকে বলে দেবে পরে সময় করে ঘুরে আসবে। না, আমি এখনই যাব। আমি আপনার সাথে ঢাকা যাব না। নাহিলকে রেখে যান, ওরও তো পরীক্ষা শেষ, ও আমার সাথে ঘুরে আসবে। তুমি কোথাও যাচ্ছ না, আর না নাহিল যাচ্ছে কোথাও। পরশুদিন ঢাকা ফিরবে, এটা আমার শেষ কথা। আমি আপনার সাথে পরশু যাব না, এটাও আমার শেষ কথা। মিসকাত, কথা বাড়াবে না, যা বলছি চুপচাপ মেনে নেবে। বেশি জেদ করলে ভালো হবে না। কি করবেন? হ্যাঁ, বলছি না যাব না। সব আপনার কথা মতো হবে নাকি? আমার ইচ্ছের কোনো দাম নেই? এমন তো না যে সব সময় আমার ইচ্ছে মতো এই কাজ করি। সব সময় তো আপনার কথাই মেনে চলি। আমার একটা কথা মানতে এত সমস্যা হচ্ছে কেন? বোঝার চেষ্টা করো। আমার আর ছুটি নেই, পরশু ব্যাক করতেই হবে। তো আপনাকে তো আর যেতে না করিনি। আপনি যান, আমি আর নাহিল থাকি। না, তোমরাও যাবে আমার সাথে। কেন? কটা দিন থাকলে কি হবে? এতে সমস্যা কিসের আপনার? আমি থাকতে পারবো না তোমাদের রেখে। মাথা নিচু করে ক্ষীণ স্বরে জবাব দেয়। মানে? একটু অবাক হয়ে প্রশ্ন করে মিসকাত। আমার তোমাকে লাগবে, নাহিলকে লাগবে। রাতে তোমাকে ছাড়া ঘুমোতে কষ্ট হয় আমার। এটা তো তুমি বুঝবে না। তুমি তো তোমার মতো দিব্যি থাকতে পারো, আমি তো পারি না। তোমার শরীরের সুবাসটা লাগবে, তাই তোমাকে আমার সাথেই যেতে হবে। আর না হলে তোমার সুবাসটা আমাকে দিয়ে যেখানে ইচ্ছে যাও, কোনো কথা বলবো না। গম্ভীর স্বরে বলে রওনক। সিরাত কোনো কথা বলে না। তার নীরবতায় আবারও রওনক বলে, প্লিজ পাখি, এমন জেদ করে না। তুমি জানো, সারাদিনের পরিশ্রমের পর যখন রাতে তোমাকে জড়িয়ে ধরি, তখন তোমার শরীরের মিষ্টি সুবাসটা আমার সব ক্লান্তি দূর করে দেয়। তুমি জানো এই কটা মাস কত কষ্ট হয়েছে আমার। আর কষ্ট বাড়িও না সোনা। সিরাত আহাম্মক বনে যায় রওনকের এমন সহজ স্বীকারোক্তি শুনে। হালকা লাজে দুগালে লাল আভা দেখা যায়। সে আর কোনো কথা না বলে আস্তে উঠে বিছানার একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। রওনকও কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থেকে সেও বিছানায় উঠে সিরাতের সাথে লেপ্টে শুয়ে পড়ে। পেছন থেকে কোমর আঁকড়ে ধরে গলায় মুখ বুজিয়ে দেয়। সিরাত একটু নড়ে চড়ে ওঠে, আবার শান্ত হয়ে যায়। যাবে তো আমার সাথে? কণ্ঠে বাচ্চাদের মতো আবদার। জানি না, লাজুক ভঙ্গিতে বলল সিরাত। কেন জানো না? কিছু একটা ভেবে সিরাত রওনককে সরিয়ে তার দিকে ঘোরে। রওনক এক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। সিরাত রওনকের দিকে তাকিয়ে বলে, ভালোবাসেন আমাকে? রওনক তার প্রশ্ন শুনে চোখ নামিয়ে নেয়। তার কাছে জবাব নেই। সে নিজেও জানে না মেয়েটার জন্য সে কী অনুভব করে। তাকে চুপ থাকতে দেখে আবারও বলে, একটুও ভালোবাসেন না তো? তাহলে কেন এত পাগলামি করেন? কেন এত উন্মাদনা? রওনক নিশ্চুপ। সিরাত অধৈর্যের মতো শুধায়, বলেন, আমাদের মধ্যে তো কোনো ভালোবাসা নেই, তবে কেন এত উন্মাদ আপনি? শুধু কি মায়া, দায়িত্ব, নাকি শুধুমাত্র শরীরের টান? বলেন, শুধু কি শারীরিক চাহিদা মেটাতেই এমন পাগলামি করেন? গলা ভেঙে আসছে সিরাতের। মিসকাত, রূঢ় কণ্ঠ, কণ্ঠে রাগ স্পষ্ট রওনকের। ধমকাচ্ছেন কেন? জবাব নেই আপনার কাছে? না থাকলে কি ধরে নেব আমি যা ভাবছি তাই সঠিক? এখানেই শেষ করো, এ বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না। কেন শুনতে চান না? গায়ে লাগে? বারবার থামতে বলছি, কানে যাচ্ছে না কথা? হ্যাঁ, শরীরের টানেই আসি তোমার কাছে, এছাড়া কোনো টান নেই তোমার প্রতি। শুনেছ? মনের মতো উত্তর পেয়েছ? ক্ষিপ্ত কণ্ঠে বলল রওনক। যেতে হবে না তোমার আমার সাথে, এখানেই থাকো, যতদিন ইচ্ছে থাকো। কখনো
বলবো না যাওয়ার কথা। যদি কখনো মনে হয় যাবে তাহলে চলে যেও, সেখানের দরজা সব সময় খোলা তোমার জন্য, কারণ ওটা তোমার সংসার। তবে শুনে রাখো, আজকের পর থেকে এই রওনক শিকদার শরীরের চাহিদা মেটাতে কখনোই আসবে না, যতদিন না তুমি নিজে থেকে যাও। এ বলে রওনক বিছানা ছেড়ে ব্যালকনিতে চলে যায়। এদিকে সিরাত উপুড় হয়ে বালিশে মুখ গুজে ফুপিয়ে ওঠে। বিধাতা তার সাথে এ কেমন খেলা খেলছে, যেথায় তার কোনো কুল কিনারা নেই। সে কেবল ভেসেই চলেছে, তাকে টেনে পাড়ে তোলার মতো একটা মানুষ নেই। কাকে দোষ দেবে সে? নিজেকে, আশেপাশের মানুষগুলোকে, নাকি তার ভাগ্যকে? সেদিনের ঘটনার পর কেটে যায় বেশ কয়েকদিন। রওনকের কথা মতো সিরাত তার সাথেই ঢাকায় আসে। এ নিয়ে রওনক কিছুই বলেনি, না থাকতে বলেছে না যাওয়ার কথা বলেছে। দুজনের মাঝে অভিমান ও অভিযোগের পাল্লা সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। আপাত দৃষ্টিতে তারা সাধারণ স্বামী স্ত্রীর মতোই চলে। তাদের মাঝে কথা হয়, একজনের প্রয়োজনে অন্যজন এগিয়ে আসে। এই সবই ঠিকঠাক, তবুও যেন কিছুই ঠিক নেই। মনে হয় সবটা কেবল দায়। নাহিলের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। সে রোজ নাওয়াফের সাথে যায়, আবার সিরাত গিয়ে নিয়ে আসে। ইদানিং রওনক বেশ রাত করে বাড়ি ফেরে। যে দিনগুলো দিনের বেলায় ডিউটি থাকে তাদের মাঝে প্রয়োজন ছাড়া খুব একটা কথা হয় না, তাই দেরি হওয়ার কারণও জিজ্ঞেস করে না। নাহিল আজ অন্যান্য দিনের তুলনায় অনেক সকাল সকাল উঠেছে। আজ থেকে পরীক্ষা শুরু। তার পড়াশোনার বিষয়ে সে খুবই সিরিয়াস। কোনো পরীক্ষায় প্রত্যাশার চেয়ে সামান্য মার্ক কম আসলেও তার মন খারাপ হয়ে যায়। সকাল থেকে উঠে পড়া রিভিশন দিচ্ছে। সিরাত রান্না শেষ করে রওনকের জন্য টেবিলে খাবার বেড়ে ঢেকে রাখে। নাহিলের খাবার নিয়ে তার ঘরে প্রবেশ করে। একটা চেয়ার টেনে তার চেয়ারের পাশে বসে। মাকে দেখে হালকা হেসে আবারও বইয়ে মুখ গুজে দেয় নাহিল। সিরাত খাবার মেখে মুখে তুলে দেয় তার। সেও ফাঁকে ফাঁকে খাবার খেয়ে নেয়। খাওয়া শেষে মুখ ধুয়ে কাবার থেকে স্কুল ড্রেস বের করে বিছানার উপর রেখে দেয় সিরাত। আব্বু, 9টা বেজে গেছে, এখন তুমি রেডি হয়ে নাও, দেরি করো না, বাবা বকা দেবে কিন্তু। এই তো মা, হয়ে এসেছে, তুমি যাও, আমি রেডি হয়ে নেব। আবার এসে যেন বলতে না হয়, আচ্ছা আচ্ছা এবার যাও। সিরাত ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে আসে। রওনকের দুপুরের খাবার হটপটে তুলে দেয়। রওনক ডাইনিংয়ে এসে খেতে বসেছে। খাওয়ার ফাঁকে একবার কেবল সিরাতের দিকে তাকিয়েছে, আবারও খাবারে মন দেয়। খাওয়া শেষে উঠে ঘরে চলে যায়। অন্যদিকে সিরাত তার উপস্থিতি বুঝে একবারও সেদিকে তাকায়নি। নাহিল তার কথা মতো তৈরি হয়ে পরীক্ষার সকল সরঞ্জাম গুছিয়ে বাইরে আসে। বাবা, আমি রেডি। কোথায় তুমি? রওনক ঘর থেকেই জবাব দেয়, 2 মিনিট সোনা, তুমি জুতো পরো, বাইরে ওয়েট করো, আমি আসছি। ওকে, দ্রুত করো। নাহিলকে দেখে সিরাত তার কাছে এগিয়ে আসে। হাতে তার স্কুলে পরার জুতো জোড়া। নাহিলের হাত ধরে সোফায় বসিয়ে দিয়ে নিজেই জুতো পরাতে থাকে। তার কাজ শেষে উঠে পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে, ভালো করে পরীক্ষা দাও আব্বু। লেখা শেষে ভালো করে সব পড়ে দেখবে সব ঠিকঠাক লিখেছো কিনা, কোনো কিছু বাদ দিয়েছো কিনা, ঠিক আছে? তুমি এমনভাবে বলছো যেন আমি প্রথমবার পরীক্ষা দিচ্ছি। আমার কাছে তুমি প্রথমবারই পরীক্ষা দিচ্ছ, তাই বেশি কথা না বলে যা বলছি মাথায় রাখবে। আচ্ছা, সব মাথায় থাকবে, এখন আসি। সিরাত ছেলের কপালে চুমু খেয়ে বিদায় দেয়। ততক্ষণে রওনকও এসে হাজির হয় সেখানে। সিরাতের উদ্দেশ্যে বলে, রুমা আপাকে আবারও আসতে বলেছি, সে আজ থেকে এসে কাজ গুছিয়ে দেবে। তার দরকার ছিল না, এখন তো সারাদিন বাসাতেই থাকি, একা একা সব পারবে না। আসলে কাজ বুঝিয়ে দিও। আর ওর পরীক্ষা তো একটাই শেষ, 12টার মধ্যে চলে যেও।
আচ্ছা। দুজনের মাঝে এর বেশি কোনো কথা হয় না। রওনক নাহিলকে সাথে নিয়ে দরজা দিয়ে বেরিয়ে যায়। সিরাতও তার খেয়ালে দরজা আটকে দেয়। 10টার দিকে রুমা আপা আসে বাসার কাজের উদ্দেশ্যে। বেল বাজাতেই সিরাত এসে দরজা খুলে দেয়। রুমা হাসি মুখে সালাম দিয়ে ঘরে ঢোকে। রুমাও রাজশাহীর মেয়ে। তার 2 মেয়ে আছে। পরপর 2 মেয়ে হওয়ায় আবারও বিয়ে করেছে তার স্বামী। সতীনের ঘরে রুমা মেয়েদের নিয়ে বড়ই কষ্টে দিন পার করে। সতীনের ঘরে পুত্র সন্তানের জন্ম নেওয়ার পর একটা সময় মেয়েদের ভরণপোষণ দিতে পারবে না বলে দেয় তার স্বামী। রুমা আর সহ্য করতে না পেরে মেয়েদের নিয়ে বাপের বাড়িতে এসে ওঠে। ভাইয়ের সংসারেও তাকে সইতে হয় নিদারুণ যন্ত্রণা। তাই একজনের মাধ্যমে ঢাকায় কাজের ব্যবস্থা করে মেয়েদের নিয়ে চলে আসে। এরপর থেকে ঢাকাতেই বিভিন্ন বাসায় কাজ করে মেয়েদের ভরণপোষণ ও পড়াশোনার খরচ চালায়। সিরাত তাকে কাজ বুঝিয়ে দেয় এবং সাথে থেকে সকল কাজের তদারকি করে। 12টার মধ্যে কাজ শেষ করে রুমা চলে যায়। সিরাত ও নাহিলের স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়। রওনকের কথা মতো 12:30টায় এসে পৌঁছায় স্কুলের গেটে। 1টা বাজতে শেষ ঘন্টা পরে একে একে বাচ্চারা বের হয়। নাহিল সিরাতকে দেখে এগিয়ে এসে উচ্ছ্বসিত হয়ে জানায় তার পরীক্ষা কেমন হয়েছে, কি লিখেছে, কি বাদ দিয়েছে। সিরাত ভাবে রওনক শিকদারের ছেলে তো তার মতোই হবে। বাপু যেমন সব কিছুতে সেরা, ছেলেও তেমন। শুনেছে তার মাও নাকি খুব মেধাবী ছিল, পাবলিক ভার্সিটিতে পড়তো, রূপে গুণে সব দিক থেকে সেরা। নাহিলের মা থাকাকালীন সিরাত ছোট ছিল, তাই তার চেহারা খুব একটা মনে নেই তার। না, তার সাথে তখন খুব একটা সাক্ষতা ছিল। বাচ্চা হিসেবে যতটুকু আদর থাকে ততটুকুই, খুব একটা আসতো না বাড়ি, তাই দেখাও হতো খুব কম। তবে সকলের মুখে শুনে যতদূর বুঝেছে যেমন রওনক শিকদার তেমন তার পছন্দ। হঠাৎই কেমন নিজেকে অযোগ্য মনে হতে থাকে তার। আগে এরূপ ভাবনা কখনো মনে আসেনি তার। বিষণ্ণ মনেই বাড়ি ফেরে। পুরো রাস্তা নাহিল এটা সেটা বলে, সে হাহু ব্যতীত কোনো জবাব দেয় না। বাড়ি ফিরে নাহিলকে ঘরে পাঠিয়ে সেও নিজের ঘরে চলে আসে। শরীরটা খুব ম্যাজম্যাজ করছে, মাথা ভার হয়ে আসছে, হয়তো জ্বর আসার পূর্বাভাস। দুপুরে নাহিলকে কোনো মতে খাবার দিয়ে সেই যে কম্বল মুড়ি দিয়েছে আর ওঠেনি। সন্ধ্যার পর থেকে শরীরের তাপ বৃদ্ধি পায়। নাহিল বেশ কয়েকবার মায়ের কাছে থেকে ঘুরে যায়। নাহিল মাকে চুপচাপ শুয়ে থাকতে দেখে বলে, মাম্মা শরীর খারাপ লাগছে তোমার? কম্বলের নিচ থেকে মাথাটা একটু বের করে বলে, তেমন কিছু না আব্বু, একটু জ্বর জ্বর লাগছে, তুমি গিয়ে পড়তে বসো, পরীক্ষা না তোমার? নাহিল সিরাতের কপালে গলায় হাত ছুঁয়ে দেখে শরীর বেশ গরম। সে উদ্বিগ্ন স্বরে বলে, তোমার তো অনেক জ্বর মা, অনেক কষ্ট হচ্ছে তাই না? ফোন কোথায় তোমার বলো, আমি বাবাকে কল করে আসতে বলছি, ওষুধ দিলে তুমি ঠিক হয়ে যাবে। ছেলে চিন্তিত বদন দেখে সিরাত দুর্বল কণ্ঠে বলে, আমি ঠিক আছি সোনা, তুমি আমার পাশে বসে একটু মাথায় হাত বুলিয়ে দাও, সব কষ্ট চলে যাবে। নাহিল মায়ের কথায় তার পাশে বসলেও মন তার শান্ত হয় না। সে চিন্তিত মনে মায়ের মাথায় হাত বুলিয়ে দেয়। একটা সময় কলিং বেলের শব্দে হুড়মুড় করে উঠে দৌড় দেয়। অন্য দিনের তুলনায় আজ দ্রুত ফিরেছে রওনক। সিরাত ততক্ষণে অসুস্থ শরীরে ঝিমিয়ে পড়েছে। দরজা খুলতেই বাবাকে দেখে উদ্বিগ্ন স্বরে বলে, বাবা, মাম্মাকে ঔষধ দাও, মাম্মা ঠিক হয়ে যাবে। রওনক ছেলের কথায় ভ্রু কুঁচকে তাকায়। বিষয়টা বোঝার চেষ্টা করে ছেলের চোখ মুখে চিন্তা ও উদ্বেগের ছাপ। কি হয়েছে মায়ের? মা কোথায়? ব্যস্ত স্বরে শুধায় রওনক। মামার অনেক জ্বর বাবা, ঠিক করে কথাও বলছে না, তুমি মাকে ঠিক করে দাও বাবা, ওষুধ দাও মাকে, কাঁদো কাঁদো কণ্ঠে বলে নাহিল। রওনকের মাঝেও উদ্বেগ দেখা দেয়। সে নাহিলের সামনে হাঁটু মুড়ে বসে। ছেলেটা খুব ভয় আতঙ্কের মাঝে আছে। আগে তাকে শান্ত করা দরকার। তাই সে তাকে বলে, শান্ত হও বাবা, মা ঠিক হয়ে যাবে, একদম প্যানিক করো না, বাবা এসেছে তো, সব ঠিক হয়ে যাবে, তুমি মাকে একটু দেখো না।
রওনক নাহিলকে সাথে নিয়ে ঘরে ঢোকে। বিছানার দিকে তাকাতেই নজরে আসে কম্বলে আগামাথা মোড়া সিরাতকে। সে এগিয়ে যায় তার কাছে, কপালে গলায় হাত ছুঁয়ে দেখে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। তার গায়ে হাত দিয়ে নাহিলের দিকে তাকায়। সে তার পাশে চুপটি করে দাঁড়িয়ে আছে, চোখ ছলছল করছে। বাবা, মা ঠিক হয়ে যাবে তো? কিচ্ছু হবে না সোনা, একটু জ্বর মাত্র। তুমি একটা বাটি নিয়ে এসো তো, বড় দেখে। নাহিল দৌড়ে যায় বাটি আনতে। রওনাফের মুখে চিন্তার রেখা দেখা যায়। জ্বরটা মোটেও সামান্য নয়, থেমে থেমে কেঁপে উঠছে। ছেলেকে সামান্য বলে শান্ত রেখেছে, না হলে মা পাগল ছেলে কেঁদে কেটে এক করে ফেলবে। নাহিল বাটি এনে রওনফের হাতে দেয়। রওনফ তাতে পানি এনে একটা কাপড় চুবিয়ে নিয়ে বিছানায় তার মাথার কাছে বসে। ভেজা কাপড় নিংড়ে তার কপালে রাখে। অন্যদিকে নাহিলও অন্য পাশে বসে মাথার কাছে কিছু সময় পর পর মাথা গায়ে হাত বুলাচ্ছে। কাপড় তুলে দিয়ে তার গলা ঘাড় মুছে দেয়। ঠান্ডা ও জ্বরের মধ্যে পানির স্পর্শ পেয়ে সিরাতের শরীর শিরশির করে ওঠে। পানির স্পর্শে তার চৈতন্য ফিরে আসে। তীব্র মাথা ব্যথা নিয়ে চোখ দুটো নিভু নিভু অবস্থায় খোলে। প্রথমেই নজরে আসে নাহিলের বদনখানি, যে তাকে চোখ খুলতে দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়ে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে তোমার? একটু ভালো লাগছে? সিরাত ছেলের এহেন দশা দেখে একটু হেসে জবাব দেয়, এই তো ভালো লাগছে, তুমি কাছে থাকো, আরও ভালো হয়ে যাব। এই তো আমি এখানেই আছি, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। জ্বর এসেছে কখন? গম্ভীর স্বরে শুধায় রওনক। অন্য পাশ থেকে গম্ভীর স্বরে প্রশ্ন সুরে সে ঘুরে তাকায়। দেখতে পায় রওনককে, যে এখনও বাইরের পোশাকে আছে। তার প্রশ্নে এক শব্দে উত্তর দেয়, সন্ধ্যায়। রওনক হাত বাড়িয়ে তার কপালে রেখে চেক করে তাপমাত্রা মোটামুটি সহনীয়। সে পাশ থেকে উঠে কাপড় নিয়ে ফ্রেশ হতে যায়। বেরিয়ে এসে নাহিলকে ডেকে নিয়ে খাইয়ে বুঝিয়ে শুনিয়ে পড়তে পাঠায়। এদিকে রওনক একটা প্লেটে খাবার বেড়ে নিয়ে ঘরে ঢোকে। সিরাত তখন উল্টো ঘুরে শুয়ে আছে। তার পাশে বসে বলে, খাবার এনেছি, খেয়ে ওষুধ খাবে। খেতে ইচ্ছে করছে না, উল্টো ঘুরে উত্তর দেয় সিরাত। ওষুধ খেতে হবে, প্রচণ্ড মাথা ব্যথা করছে, চোখ খুলতে পারছি না, চোখ বন্ধ রেখেই খাবে। সে একটা বালিশ টেনে হেডবোর্ডের সাথে রেখে সিরাতকে সেটাই হেলান দিতে বলে। সিরাত কপাল কুঁচকে রেখে তার কথা মতো সেখানে হেলান দিয়ে বসে। রওনক হাত ধুয়ে খাবার মেখে সিরাত তা দেখে বলে, একটু হাত ধোয়া পানি এনে দিন, আমি নিজেই খেতে পারবো। কথা বন্ধ করে খেয়ে নাও, অনেক রাত হয়েছে। রওনক খাবার মেখে তাকে খাইয়ে দেয়। অল্প কিছু খাওয়ার পর সিরাত আর খেতে চায় না। রওনকও আর জোর করে না, মুখ ধুইয়ে ওষুধ খাইয়ে দেয়। রওনক নিজেও অল্প কিছু খেয়ে ছেলের ঘরে যায়। নাহিল এখনও পড়ছে। সে ঘরে গিয়ে তাকে ঘুম পাড়িয়ে নিজের ঘরে আসে। ততক্ষণে সিরাত নিজের জায়গায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়েছে। রওনক লাইট নিভিয়ে বিছানায় আসে। কপালে গায়ে হাত দিয়ে চেক করে জ্বরের পরিমাণ। আবারও নিজের জায়গায় এসে শুয়ে পড়ে। মাঝরাতে কারোর কোনাঙ্গি শব্দে রওনকের ঘুম হালকা হয়ে যায়। মস্তিষ্ক সঠিক ইঙ্গিত দিতে তড়িৎ বেগে উঠে বসে। সিরাত ক্রমাগত কাঁপছে। রওনক আবারও জ্বর চেক করে, দেখে তাপ হুড় হুড় করে বেড়ে যাচ্ছে। রওনকের কপালে চিন্তার ছাপ দেখা যায়। রওনক দ্রুত বিছানা থেকে নেমে কাপড় থেকে আরও একটা কম্বল এনে তার গায়ে ঢেকে দেয়। কাছে এগিয়ে এসে তার পাশে মাথায় হাত বুলায়। সিরাতের দু চোখের কার্নিশ বেয়ে জলধারা নামে। সিরাত তার টি শার্টের এক কোণা চেপে ধরে ক্ষীণ স্বরে বলে, মাথাটা একটু চেপে দিন না, খুব যন্ত্রণা হচ্ছে। রওনক নরম হাতে মাথা টিপে দেয়। গায়ে হাত ছোঁয়ানো যাচ্ছে না, অন্যদিকে কাঁপুনিও কমছে না। কি করবে, তার মাথা কাজ করছে না। সে কম্বলের নিচে ঢুকে সিরাতকে নিজের সাথে জড়িয়ে ধরে।
চেনা শরীরের ঘ্রাণ পেয়ে অশান্ত সিরাত একটা সময় শান্ত হয়ে আসে। থাকুন না আমার কাছে, অনেক যন্ত্রণা হচ্ছে, একটু শক্ত করে জড়িয়ে রাখুন না, ঘোরের মাঝে বিড়বিড় করে বলে। রনফ আরও শক্ত করে চেপে রাখে তাকে, পারলে শরীরের ভেতরে ঢুকিয়ে নেয়। অনেকটা সময় পর শরীরে ঘাম ছেড়ে দেয়। সিরাত আস্তে আস্তে অনেকটা স্বাভাবিক হয়ে আসে। রওনক তাকে ছাড়িয়ে উঠতে যায়। সিরাত তাকে জাপটে ধরে বলেন, যাবেন না। এই তো পাখি, কাছেই আছি, কোথাও যাব না। তোমার শরীর ঘেমে গেছে, মুছে দিতে হবে তো, নাহলে ঠান্ডা বসে যাবে। রওনক জোর করে তার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে ঘরের বাইরে যায়। বেশ কিছু সময় পর একটা ধোয়া ওঠা পাত্র হাতে নিয়ে ফিরে আসে। টেবিল টেনে সেটা রেখে সিরাতের ওপর থেকে কম্বল সরায়। সিরাত তড়িৎ বেগে চোখ খুলে উঠে বসে। এগুলো দিয়ে কি করবেন? জ্বর ছেড়ে দিয়ে ঘেমে গিয়েছো, শরীর মুছতে হবে, নাহলে ঠান্ডা লেগে যাবে। কাপড় ভেজাতে ভেজাতে বলে রওনক, আমাকে দিন, আমি পারবো। পারবে? আমি করে দিচ্ছি। বললাম তো পারবো। আপনি বাইরে যান। বাইরে কেন? আপনার সামনে করব নাকি? সিরাতের এমন তেড়া কথা শুনে মেজাজ বিগড়ে যায় রওনকের। তার বুঝে আসে না মেয়ে মানুষের এত ঢং করতে পারে কিভাবে। তোমরা মেয়েরা এত ঢং কিভাবে করো? এখানে ঢঙের কি আছে? এখানে ঢঙের নেই কোথায়? যার সাথে এক ওয়াশরুমে গোসল করতে বাঁধে না, সেখানে এইসব কথা কতটা যৌক্তিক। তখন বাঁধেনি, এখন বাঁধছে। এত না পেঁচিয়ে যান, নাহলে আমি ঘুমালাম। এসব ছেলে মানুষই কাজবাজ তোমার সাথে যায় না। সেদিনের বিষয়টা নিয়ে এখনও রেগে আছো? সেদিনের কথা তুলবেন না প্লিজ, সে বিষয়ে আমি কিছুই বলতে বা শুনতে চাই না। রওনক উঠে বিছানায় তার পাশে বসে, একটা হাত নিজের হাতের মুঠোয় পুড়ে নেয় জোরপূর্বক, বলে, শুনতে হবে না, তবে আমাকে একটা সুযোগ দাও বলার। কি বলবেন আপনি? কি বলার আছে আর? যা বলার তা তো বলেই দিয়েছে। যা বলেছি সেদিন সবটা রাগে বসে বলে ফেলেছি, তাতে তুমি কষ্ট পেয়েছো। তবে সরি বলবো না, কারণ তোমারও ভুল ছিল। কোনো ভুল ছিল না আমার। আমি শুধু সাধারণ একটা প্রশ্ন করেছি, যার জবাব আপনি দিতে পারেননি। রওনক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোমার বয়স কম, এখনও টিনেজ, মন মস্তিষ্ক তেমনভাবেই ভাবে। আচ্ছা তুমি বলো, একটা মানুষ যখন একবার ভালোবেসে আঘাত পায়, তখন দ্বিতীয়বার ভালোবাসার সাহস করে? করে না, কারণ ভালোবাসা তখন তার কাছে আতঙ্ক। তেমনি আমিও তোমাকে ভালোবাসতে পারি না, এমনকি তুমিও আমাকে ভালোবাসতে পারোনি। তোমার বয়স অল্প, এ বয়সে যেটাকে ভালোবাসা মনে করো, সেটা আসলে তোমার ভালোবাসা মনে হচ্ছে, সেটা কেবল আবেগ, মায়া, মোহ। সেটা বুঝিয়ে বললেই তো পারতেন, এভাবে রিয়েক্ট করার কি ছিল? মাথা নিচু করে বলে সিরাত। রওনক সিরাতের নিচু মাথাটা উঁচু করে ধরে মুখোমুখি করে বলে, তখন বোঝার অবস্থায় ছিলে তুমি? তোমার মন তখন কেবল একটা কথাই শুনতে চেয়েছে, যে রওনক শিকদার তোমাকে ভালোবাসে। তখন সেটা শুনতে পাওনি, তখন তোমার মন বিক্ষিপ্ত হয়ে বাজেভাবে রিয়াক্ট করে বসেছে। আর আমি তোমার কোনো কথাতে রেগে গেছি তা তুমি ভালো করেই জানো, সেটা আর তুলতে চাইছি না। আমার জন্য কি আপনি কিছুই অনুভব করেন না? কোনো অনুভূতি অবশিষ্ট নেই আমার জন্য? কণ্ঠে কাতরতা স্পষ্ট সিরাতের। রওনক তার প্রশ্নের ধরনে হেসে ফেলে। তা দেখে সিরাতের চোখ ছলছল করে ওঠে। তার কথাটা তার কাছে মজার মনে হলো। রওনক সিরাতের মুখটা নিজের আরও কাছে এনে একজনের নিঃশ্বাস অন্যজন অনুভব করতে পারছে। রওনক সিরাতের চোখে চোখ রেখে বলে, কেউ একজন বলেছিল চোখ নাকি মনের কথা বলে। তুমি দেখে বলো তো, কি দেখতে পাও? সিরাত পলকহীন দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে থাকে। রওনক বলে, তুমি আমার ভালোবাসা নও। ভালোবাসার নামের অনুভবে আমার ভয়। তুমি আমার শান্তি,
আমার সুখ, অশান্ত হৃদয়ের একমাত্র আশ্রয়, আমার সব ক্ষতের একমাত্র প্রতিষেধক। তোমার শরীরের সুবাস আমায় ক্লান্ত দেহে বিক্ষিপ্ত হৃদয়ে প্রশান্তি এনে দেয়। বলো, আর কি চাই তোমার? আর কি শুনতে চাও? ভালোবাসি কি না? ভালোবাসার সংজ্ঞা কি বলো? ভালোবাসা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মরণাস্ত্র, যার আঘাতে ক্ষতবিক্ষত আমি সেই ক্ষতের প্রতিষেধক হিসেবে চাইছি তোমাকে। আমি চাই না কখনো তোমাকে ভালোবাসতে, এবং তোমাকেও বলবো তুমিও আমাকে কখনো ভালোবেসো না। শুধু পাশে থেকো, কাছে থেকো, এতটুকুই চাওয়া। আর কিছু চাই তোমার? সিরাত রওনফের কথায় দুদিকে মাথা নাড়ে। সে তার উত্তর পেয়ে গেছে। সে রওনফের থেকে দূরত্ব বাড়াতে চায়। রওনফ তার চোয়াল চেপে কাছে এনে বলে, আরও দূরত্ব লাগবে তোমার? আরও দূরত্ব লাগবে তোমার? সিরাত কান্না ভেজা চোখে বলে, আমি কিছুই বুঝতে পারছি না। কী করব, কোথায় গেলে স্বস্তি পাবো জানি না। দম বন্ধ হয়ে আসছে আমার। রওনফ এগিয়ে আসতে চায় তার নিকট। সিরাত হাত তুলে বাধা দেয়, পুনরায় বলতে শুরু করে, প্লিজ এগিয়ে আসবেন না। আপনার শরীরের ঘ্রাণ আমাকে সম্মোহিত করে। আপনার কথা আমাকে বাজেভাবে প্রভাবিত করে। জানেন, যেদিন আপনি বলেছিলেন আপনার অতীতের কথা, সেদিন এতটাই প্রভাবিত হয়েছিলাম যে মনে মনে ঠিক করেই নিয়েছিলাম ভাঙাচোরা মানুষটাকে আবারও জোড়া লাগাবো, সব সময় আগলে রাখবো। তাহলে এখন কষ্ট কেন দিচ্ছ? তোমার প্রতিটা কথা আমাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। সিরাত চোখ মুছে নতুন উদ্যমে বলে, এরপরে সেই দিন রাতে যখন আপনার মুখে ওইসব কথা শুনলাম, তখন বুঝে গেলাম আমি কেবল আপনার প্রয়োজন। আগেও জানতাম, তবে কখনো উপলব্ধি করতে পারিনি। আপনিই তো বলেন আমি ছোট, বুঝ কম। অন্তত আমার মনে শান্তির কথা ভেবে হলেও মিথ্যা বলতেন। কেন বললেন না? কেন আমার কথায় সায় দিয়ে সেদিন ওই কথা বললেন? রওনফের চোখ লাল হয়ে উঠেছে, চোখে জ্বালা পড়া শুরু হয়েছে। এতটুকু একটা মেয়ে কত ভারী ভারী কথাই না বলছে, যে কথা তার হৃদয় ভেদ করে চলেছে। মিথ্যা বললে কি লাভ? সত্যিটা তুমিও জানো, আমিও জানি। না তুমি আমাকে ভালোবাসতে পেরেছ, না আমি তোমাকে। এতটা দুর্ভাগা কপাল নিয়ে কেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন? জন্ম থেকেই দুর্ভাগ্য আমাকে তাড়া করে চলছে। এর শেষ কোথায় বলতে পারেন? ভাগ্য তোমার খারাপ নয়, ভাগ্য তো আমার খারাপ। একজনকে ভালোবেসে তাকে বাঁধতে পারিনি, অন্যজনকে চেয়েও ভালোবাসতে পারছি না। দ্বিতীয়জন বলেই তো সব কিছু দিয়ে বাঁধতে চাইছি। এই যে একটা জিনিস চাইছি, সেইটাই তো দিতে পারছেন না। তাহলে এমনভাবে বেঁধে থাকার কি কোনো অর্থ আছে? দূরত্ব চাইছ? সিরাত চোখ অশ্রুতে পরিপূর্ণ, তবুও মুখে তিরস্কারের হাসি। কতটুকু দূরত্ব প্রয়োজন? রওনক তাকে ছেড়ে একটু দূরে সরে বলে, এতটুকু? সিরাত উদাস দৃষ্টিতে তাকিয়ে বলে, যতটুকু দূরত্ব তৈরি হলে আপনার মনে হবে আবারও কাউকে ভালোবাসতে পারবেন। রওনক তার চোখে চোখ রেখে বলে, যদি এমন অনুভূতি কখনো না তৈরি হয়, তাহলে সেখানেই আমরা ইতি টানব এই দায়, প্রয়োজন আর বোঝাপড়ার সম্পর্কে। সিরাতের দিকে কাতর দৃষ্টি নিক্ষেপ করে রওনক বলে, আমরা তো ভালোই ছিলাম পাখি। আমি তো ভালো নেই। আগাছার মতো আর বাঁচতে ইচ্ছে হয় না। একটা শক্তপোক্ত শিকড়ের খোঁজ করে চলেছি। শিকড় না পেলে সরিয়ে নেব সেই গাছ থেকে। পরগাছা হয়ে থাকার চেয়ে বিচ্ছেদই সই। রওনক এগিয়ে এসে সিরাতের চোয়াল চেপে ধরে ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে, তাহলে আমাকে আর আমার ছেলেকে দফন করে তবেই যাবি? এত যত্ন, এত শান্তি সহ্য হয় না না তোর? বেঈমান কোথাকার! তোর জন্য ওই বাড়িই ঠিক ছিল। তুই এইসবের যোগ্যই না। আমার কথা না হয় বাদ দিলাম, নাহিল তো তোকে পাগলের মতো ভালোবাসে। কথাটা বলার আগেও ওর মুখটা একটুও মনে পড়ল না তোর? এত স্বার্থপর কবে হলি? হ্যাঁ, আমি স্বার্থপর, জন্ম থেকেই স্বার্থপর, লোভী। নিজের সুখ চাওয়ার দোষের কিছু নয়। আপনি চাইছেন
আমিও চাইছি। প্রতিটা মানুষ শুধু আমাকে প্রয়োজন হিসেবে ব্যবহার করে আসছে। প্রথমে আম্মু সারা জীবনে কখনো ভালো করে কথাও বলেনি, এখন তার মেয়ের জন্য আমার সাথে কত ভালো করে কথা বলে। সিরাতকে না জিজ্ঞেস করে এখন এক গ্লাস পানিও খায় না। আপনিও তেমনই করলেন। নিজের প্রয়োজনে, নিজের সুখের জন্য আমাকে আটকাতে চাইছেন। কেউই আমার দিকটা খেয়াল করে না, খালি নিজেদেরটাই বোঝেন, আর আমি দেখতে গেলেই স্বার্থপর। রওনক নির্বাক হয়ে চেয়ে থাকে। ভালোবাসা কি এতই সোজা? তার হৃদয়ে মেয়েটার জন্য আলাদা জায়গা আছে, সেটা কি তা সে জানে না? ভালোবাসা নাকি কেবল মায়া, সে জানে না। তবে মেয়েটার উপস্থিতি তাকে স্বস্তি দেয়। ওই নিষ্পাপ মুখটা তার সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। এটা কি যদি ভালোবাসা হয়েও থাকে, তবুও সে কখনো মুখে উচ্চারণ করতে পারবে না। দ্বিতীয়বার আর ধ্বংস হতে পারবে না সে। নিজেকে ধাতস্থ করে বলে, কি চাইছো তবে? সময় আর একটু শ্বাস নেওয়ার মতো দূরত্ব, এতটুকু অন্তত দেন। রওনক দীর্ঘশ্বাস ছেড়ে চোখে চোখ রেখে ভাঙা কণ্ঠে বলে, যাও, দিলাম তবে। কিন্তু ছেড়ে যাওয়ার কথা বলিস না পাখি, এবার ধ্বংস হয়ে যাব। আমার মাঝে আর শক্তি নেই উঠে দাঁড়ানোর। সিরাত তার দিকে একইভাবে তাকিয়ে থাকে। সে জানে সে যা করছে, যা বলছে সব নিছক পাগলামি ছাড়া কিছুই না। সে তো সব কিছু জেনেই সম্পর্কে জড়িয়েছিল। এত সুখ, এত শান্তি, তবুও সবসময় মনের মাঝে হারানোর ভয় লেগেই থাকে। কথায় আছে, জোয়ারের পূর্ণ নদীতে ভেসে যাওয়া একটা মানুষ যখন এক টুকরো কাঠ পায়, তবে সেটাই আঁকড়ে ধরে রাখতে চায়। তার অবস্থাও সেই হয়েছে। সেদিনের পর কেটে গেছে বেশ কয়েকটা দিন। দুজন দুজনের থেকে দূরত্ব বজায় রেখেই চলেছে আগের মতো। কথা হয়, থাকেও একই বিছানায়, তবুও কত শত মাইলের দূরত্ব। রওনক তার কথা রেখেছে, সেও দূরত্ব বাড়িয়েছে। খুব কাছে না হোক, পাশে তো আছে, এতেই হবে। এয়ারপোর্টের ভিড়ের মাঝে অপেক্ষারত অবস্থায় আছে তালুকদার বাড়ির দুই পুরুষ। বহুদিন বাদে খুব কাছের কেউ আসছে তারই অপেক্ষায়। ঘণ্টা খানেকের মাথায় এয়ারপোর্টের বাইরে পা রাখে তালুকদার বাড়ির একমাত্র কন্যা নাজনীন নাহার। পাশেই তার এক হাত ধরে আছে তার মেয়ে নিশাত। নিশাতের অন্য হাত ধরা নাজনীনের স্বামী আশরাফ খান। তাদের দেখে হাসি মুখে এগিয়ে যায় ফিরোজ তালুকদার, নাজনীনের বাবা, আর নাহিয়ান তালুকদার, নাজনীনের ভাই। ভাই ও বাবাকে দেখে নাজনীনের মুখেও হাসি ফোটে। সেও এগিয়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে। কেমন আছো আমার মামুনি? আলহামদুলিল্লাহ বাবা। তোমার শরীর ভালো আছে তো? একদম। আর নানু ভাইকে দেখে তো আরও ভালো হয়ে গেছি। নিশাতকে কোলে তুলে নেয় নাহিয়ান। নাজনীনের দিকে তাকিয়ে বলে, এটা তো দেখি তোর ফটোকপি মনে হচ্ছে। ছোট নাজ, দেখো বাবা। হ্যাঁ, এটা তো আমার নানু ভাই। চলো তোমরা। আমার নানু ভাই কত দূর থেকে আসছে, কষ্ট হচ্ছে না? ফিরোজ সাহেব তার পরিবার নিয়ে বাড়ির দিকে রওনা হন। তালুকদার বাড়িতে আজ যেন চাঁদের হাট বসেছে। নাজনীনের মা নাবিলা বেগম মেয়েকে বুকে জড়িয়ে কেঁদে দেন। নাজনীন মাকে সান্ত্বনা দিয়ে বলে, এমন করলে কিন্তু আবার চলে যাব। আমার নাচ শোনা মা, কতদিন দেখি না তোরে, কিভাবে পারলি এত বছর দূরে থাকতে? এখন তো চলে এসেছি, এবার অনেক দিন থাকবো। ফুপি কেমন আছো? আশরাফ বলল, আমি ভালো আছি আব্বা, তুমি ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। আপনার শরীর ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তোমরা কিন্তু এবার অনেক দিন থাকবে। কতদিন পর দেখছি তোমাদের। আর নানু কই? আব্বু আর ভাইদের কাছে আছে। দুপুরে এলাহির আয়োজন করা হয় তালুকদার বাড়িতে। তালুকদার বাড়ির ডাইনিংয়ে উপস্থিত আছে বাড়ির কর্তা, তার দুই ছেলে মেয়ে, জামাই
নাতনি। বাড়ির বউ শিমলা ও শাশুড়ি নাবিলা মিলে সকলকে খাবার বেড়ে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষে যে যার ঘরে তাকে পাঠিয়ে দেওয়া হয়। যত আড্ডা হবে সন্ধ্যার পর। ফিরোজ তালুকদার তার জামাই ও ছেলেদের নিয়ে বসার ঘরে আড্ডা দিচ্ছে, বাড়ির মেয়েরা রান্নাঘরে। নিশাতও আছে তার বাবার সাথে। নিশাত বাবা ভক্ত একটা মেয়ে, মা ছাড়া সে থাকতে পারলেও বাবা না হলে চলে না তার। কতদিনের জন্য আসলে? আসছি বেশ কিছুদিন, দ্রুত ফিরে যাবে ওকে নিয়ে। আমি চাই না এখানে থেকে কোনো সত্যের মুখোমুখি হোক। যা চাপা আছে তা চাপা রাখতে হলে ওকে দূরে রাখতে হবে। কিন্তু আব্বু কখনো যদি ওর সামনে চলে আসে তখন কিভাবে সামলাবে? বড় ছেলে ফারহান বলে, তখনের বিষয় তখনই দেখা যাবে। তাদের কথার মাঝে সদর দরজা দিয়ে প্রবেশ করে বাড়ির বড় নাতি। তাকে দেখে সবাই চুপ হয়ে যায়। নিশাতকে দেখে এক প্রকার ঝাঁপিয়ে পড়ে ছোঁ মেরে তুলে নেয় কোলে। এই বুড়ি কত বড় হয়ে গেছিস! নিশাত মোচড়ামুচড়ি শুরু করে। মুখটা কাঁদো কাঁদো হয়ে গেছে তার। মুখটা হাঁড়ি। কেন ভাইয়া পছন্দ হয়নি? তুমি আমাকে কোলে নিয়েছো কেন? নামিয়ে দাও, নাহলে কিন্তু কামড়ে দেব। নিশাতের গালে চটাস চটাস করে চুমু খেয়ে বলে, তুমি এই কুটুর কুটুর দাঁত দিয়ে কামড়ে দিলে আমিও বড় বড় দাঁত দিয়ে কুটুস করে কামড়ে দেব। নিশাত এবার কেঁদে দেয়। স্বামীর ব্যস্ত হয়ে পড়ে তার কান্না থামাতে। আরে চুপ কর বোন আমার, তুই কাঁদলে তোর মা বাপ সব এসে আমারে কাঁদিয়ে ছাড়বে। নাতনির কান্না দেখে বিচলিত হয়ে পড়েন ফিরোজ সাহেব। নিশাতকে তার কোল থেকে নিতে নিতে বলে, আমার নানু ভাইকে কাঁদায় কে? দেখি তাকে মেরে দেব। নিশাত কাঁদো কাঁদো গলায় বলে, ওই দুষ্টু ছেলে আমাকে কামড়ে দেবে বলেছে। স্বামীর প্রতিবাদী কণ্ঠে বলে, এই মেয়ে, তুমিই তো আমাকে আগে বলেছ কামড়াবে বলে। ফিরোজ সাহেব আদুরে গলায় বলে, তুমি সত্যি ভাইয়াকে একথা বলেছ? নিশাত তার বিরুদ্ধে নালিশ শুনে মাথা নিচু করে নেয়। রাগ মিশ্রিত কণ্ঠে বলে, আমাকে কোলে নিয়েছে কেন? আমি তাই বলেছি, আবার নিলে আবার বলবো। আম্মু, ভাইয়া হয় না তোমার? এভাবে বলতে হয় না। ভাইয়া তো তোমাকে আদর করে কোলে নিয়েছে। নাজনীন রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে। স্বামীর ফুপিকে দেখে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। নাজনীন ভাইপোকে জড়িয়ে ধরে। ছোট থেকে ছেলেটাকে নিজের হাতে বড় করেছে। কতগুলো বছর সামনাসামনি দেখতে পাই না এই মুখটা। ফুপি, এতদিন পর মনে পড়লো আমাদের কথা? স্বামীরের মাথায় হাত বুলিয়ে নাচ বলে, সব সময় তো মনে পড়ে, কিন্তু আসতে পারি না। আসতে চাও না সেটা বলো। কত মিস করি তোমাকে জানো তুমি? তোমার তো একটুও মনে পড়ে না আমার কথা। তা কল দিয়ে কে কথা বলে ঘন্টার পর ঘন্টা? তোমার মেয়েটা এত পাজি, একটু কোলে নিয়েছি কেঁদে কেটে এক এক করে ফেলেছে। ওখানেও একা একা থাকে তো, তাই অপরিচিত কাউরির কোলে উঠতে চায় না। কদিন থাকলে দেখবি মিশে গেছে। এবার থেকে যাও, আর যেতে হবে না। দেখি কি করা যায়। দেখি না, আমি আঙ্কেলকে বলবো যেন এবার না নিয়ে যায়। মাশরাফি এসেছে আজ শিকদার ভিলায়। সাথে আছে মুনাওয়ার সাহেব ও মনিরা বেগম। সোফায় সোজাসুজি বসে আছে শিকদার বাড়ির অন্যান্য পুরুষরা। তাদের মধ্যে টুকটাক কথাবার্তা হয়। কথার এক পর্যায়ে মুনাওয়ার সাহেব আরাফাত শিকদারের উদ্দেশ্যে বলেন, ভাই, একটা আর্জি নিয়ে এসেছি আজ আপনার কাছে, আশা করি ফিরিয়ে দেবেন না। হ্যাঁ হ্যাঁ বলেন ভাই, রাখার মতো হলে অবশ্যই রাখব। আসলে ভাইয়া বলছিলাম যে আমরা মাশরাফির জন্য আমাদের সারা মামুনিকে চাইছি। মনিরা বলে। এমন এক প্রস্তাবে শিকদার বাড়ির সকলে অবাক হয়ে যায়। তারা এমন কিছু কখনো পরিকল্পনা করেননি। আরাফাত শিকদার একটু দোনামোনা করে বলে, হঠাৎ এমন কিছু? আর সারার অবস্থা সম্পর্কে তো তোরা জানিসই মনিরা। আমরা সবই জানি, জেনেই চাইছি। আজমল শিকদার এতক্ষণে মুখ খোলেন। মাশরাফি, সবার কথা বাদ, তোমার কথা বলো। মামা, আমি আব্বু আম্মুকে বলেছি এই প্রস্তাবের কথা। আরাফাত শিকদার এবার নড়ে চড়ে
বসেন, বলেন, হুট করে তো হয় না। সারা মায়ের সাথে কথা বলি, বাড়ির সবার সাথে কথা বলি, তারপর সারার একটা মতের বিষয় আছে, তারপর না হয় জানাবো। ভাইয়া, আশাহত করবেন না, খুব আশা নিয়ে এসেছি। এক মেয়েকে হারিয়ে আর এক মেয়েকে নিতে এসেছি। কথা দেব না, তবে আমাদের অমত নেই, বাকিটা সবার সাথে আলোচনা করে দেখি চলবে।